নমস্কার, আমি ডক্টর শাশ্বতী দত্ত। আজ ইগনোর স্বয়ংপ্রভা লাইভ ক্লাসে আমি আমার ছাত্রছাত্রীদের সামনে উপস্থিত হয়েছি। BHIE 143 লাস্ট দুটো ইউনিট 11 আর 12 এই বিষয়ে কিছু আলোচনা করব এবং আলোকপাত করব। এতদিন পর্যন্ত এই BHIE 143 প্রত্যেকটা ইউনিটে আমরা দেখেছি যে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এই এনভায়রনমেন্টের সঙ্গে হিউম্যান ইভলিউশন বা হিউম্যান সিভিলাইজেশন, মানব সভ্যতা, তার অগ্রগতির কি সম্পর্ক আছে, যে একটা নিবিড় সম্পর্ক আছে, সেই বিষয়টিকেই বারবার তুলে ধরার চেষ্টা করা হয়েছে এবং এই প্রজন্মের ছাত্রছাত্রীদের হৃদয়ে এই বিষয়টিকে একেবারে প্রথিত করার চেষ্টা করেছে এই ইউনিভার্সিটির পক্ষ থেকে, যে পরিবেশ ছাড়া মানুষ বাঁচবে না, মানুষকে নিজের স্বার্থে পরিবেশকে, এনভায়রনমেন্টকে রক্ষা করতে হবে। যদি সে তা না করে তবে ধ্বংস হয়ে যাবে, পৃথিবী একদিন ধ্বংস হয়ে যাবে। কারণ পরিবেশের মধ্যে আমরা পঞ্চভূতে আমাদের মৃত্যুর পর পঞ্চভূতে এই মাটিতেই জন্মাই, এই মাটিতেই আমাদের মৃত্যু। তাহলে এই মাটি, এই জলবায়ু, এই আকাশ, এই বায়ুমণ্ডল, জলভাগ বা জলস্তর, সাগর, মহাসাগর, নদী, জলাশয়, গাছ গাছালি এবং অন্যান্য যে আদার দ্যান হিউম্যান, অন্যান্য যে প্রাণী জগৎ আছে, প্রত্যেকটি উপাদানই কিন্তু এনভায়রনমেন্ট বা পরিবেশের একটা পার্ট। এদের মধ্যে একটা অদ্ভুত ভারসাম্য আছে। সেই ভারসাম্য যদি কোনোভাবে নষ্ট হয়, ডিসব্যালেন্সড হয়ে যায়, কিন্তু প্রকৃতির ভারসাম্য ধীরে ধীরে সোজা ধ্বংসের দিকে এগিয়ে যাবে। এই BHIE 143 আলোচনা করতে গিয়ে অনেক সময় আমরা দেখেছি এক একটি ইউনিটে ইতিহাসের বিভিন্ন যুগের প্রেক্ষাপটে পরিবেশের গুরুত্বকে আলোচনা করার প্রয়াস করা হয়েছে। এটার কারণ কি? কারণ সেই যুগে, সেখানকার সেই সময়ে মানুষেরা, সে সাধারণ মানুষ হতে পারে, রাজা মহারাজা, অন্যান্য আমরা প্রত্যেকে পরিবেশকে কি চোখে, তারা তাদের পক্ষ থেকে পরিবেশকে সংরক্ষণের কতখানি চেষ্টা করেছে এবং পরিবেশকে কি করে ভিকটিম বানিয়েছে, পরিবেশকে ম্যানিপুলেট করেছে, সেই বিষয়গুলি তুলে ধরা হয়েছে। ব্রিটিশ পিরিয়ডে যখন আমরা এলাম, সেই ইউনিটে আমরা কি দেখলাম, সেখানেও এই স্পট হান্টিংয়ের কথা উল্লেখ করা হয়েছিল, যেটা
রাজা মহারাজ রাজাদের সময়ও কিন্তু ছিল, অর্থাৎ মৃগয়া করতে যাওয়া। এই মৃগয়ার নাম করে এই অবলা প্রাণীদেরকে হত্যা করা, এই প্রসঙ্গে আমি কিন্তু সেই রামায়ণের যুগে রাজা দশরথের সে শব্দভেদী বাণীর কথা বলতাম, যা দিয়ে তিনি হরিণ মনে করে তিনি অন্ধ মুনির পুত্রকে বধ করেছিলেন অনিচ্ছা সত্ত্বে। এটা যে তিনি ইচ্ছা করে করেছেন তা নয়, কিন্তু তার দ্বারা একটা বিরাট ক্ষতি হয়ে গেল। তাহলে সেই যে অবলা হরিণটি, তার মধ্যেও যেমন সত্তা আছে প্রাণের, সেই যে অন্ধ মুনির যে সন্তান, যে হচ্ছে তার অন্ধের জ্যোষ্ঠী ছিল, তার মধ্যেও সেই একই প্রাণের সত্তা আছে। এর মধ্যে দিয়ে এই যে ইনসিডেন্টটা, এই ইনসিডেন্টের মধ্যে দিয়ে কিন্তু মহর্ষি বাল্মীকি অনেক গূঢ় কথা, এক বার্তা পৌঁছে দিয়েছে যে তোমরা অকারণে পরিবেশকে ধ্বংস করো না। এই অন্ধমুনির পুত্রকে হত্যা করার জন্যই কিন্তু তার উপরে অভিশাপ নেমে এসেছিল, যার ফলে তাকে তার পুত্রের থেকে কি করতে এবং যখন রাম ফিরে এসেছিলেন তখন কিন্তু রাজা দশরথ আর জীবিত ছিলেন না। কাজে এই যে বেদনা, অন্ধমুনির যে পুত্রের জন্য তার যে পুত্র শোক, এই একই শোক কিন্তু দশরথকে পেতে হয়েছিল রাজা দশরথকে। তাহলে এই যে প্রকৃতি, এই যে পাখি, একটা পাখিকে প্রাণীকে হত্যা করা, সেই প্রাণীকে হত্যা করা, পাখার থেকে একটা বাচ্চাকে নিয়ে যাওয়া। মনে করুন যে একটা টিয়া বা চন্দনা বা ময়না, এদেরকে মনে করুন মা সন্তান, মা এবং তার বাচ্চা, তাদেরকে আলাদা করে নেওয়া বা তাদেরকে যে মৃগয়া করতে গিয়ে এই পাখি করা হচ্ছে এবং অন্য কোনো প্রাণীকে হত্যা করা হচ্ছে, হরিণকে শিকার করা হচ্ছে, তারপরে তার ছাল ছাড়িয়ে সে মাংসকে ভক্ষণ করা হচ্ছে। তারপরে এই যে আমাদের অশ্বমেধ যজ্ঞ, এই অশ্বমেধ অর্থাৎ অশ্বকে বলি দেওয়া হচ্ছে এবং রাজা নিজে শূরবীর এবং তিনি যে একজন পরাক্রমশালী রাজা, সেইটা প্রমাণ করতে গিয়ে তিনি একটা অবলা প্রাণীকে হত্যা করছেন। এবং যে রাজা, সেই চক্রবর্তী রাজাই কিন্তু এই অস্ত্র করতে পারত। সেখানে আমরা যে ছোট ছোট এই যে যারা এই যে পাঠা বলি, একটা মা আমাকে এটা করে দাও, আমি তোমাকে জোড়া পাঠা বলি দেবো। মা কি তার সন্তানের বলি চায়? মা কি রক্ত খেতে চায়? কিন্তু আমরা এই কাজটা করে দাও মা, আমি বলি দেব। কেন? তা এই যে আমরা এইভাবে যদি আমাদের নিজেদের যে স্বার্থ, নিজেদের আনন্দ, এটাকে চরিতার্থ করতে গিয়ে একের পর যার জন্যই কিন্তু ইংরেজ সরকারের শাসনকালে কিছু পরিবেশ দরদি যারা এই গুরুত্ব উপলব্ধি করতে
পেরেছিলেন। এমনকি মুঘল যুগেও কিন্তু কিছু কয়েকজন বাদশাহ তার গুরুত্ব উপলব্ধি করতে পেরেছিলেন, এবং আমরা সেই ক্ষেত্রে আকবরের নামও উল্লেখ করেছি। এবং কি হচ্ছে, ব্রিটিশ পিরিয়ডে কনজারভেশন ফরেস্ট হচ্ছে, তো সেখানে বন সংরক্ষণের ব্যবস্থা হয়েছে। এবং স্বাধীনতার পর আমরা দেখতেছি যে বেশ কিছু এই ধরনের বন্যপ্রাণী সংরক্ষণের ব্যবস্থা হয়েছে, বিভিন্ন জায়গায় ন্যাশনাল পার্ক গড়ে উঠেছে। সরকার বা শাসকের যে একটা ভূমিকা আছে সেইটা বলতে গিয়ে কিন্তু বহু জায়গায় অনেক অ্যাক্টের কথা বলা হয়েছে, ইউনাইটেড নেশনস এর কি ভূমিকা রয়েছে তার কথা বলা হয়েছে। এই ক্ষেত্রে আমরা দেখছি প্রশাসনিক একটা বিষয়ও আলোচনা করা হয়েছে। তার মানে এই এনভায়রনমেন্টের সঙ্গে কেবল ইতিহাস, সমাজ, সংস্কৃতি জড়িত নয়, তার সঙ্গে কিন্তু প্রশাসনিক বিভিন্ন বিষয়গুলি, বিভিন্ন বিভাগ, বিভিন্ন ধারা ইত্যাদিও জড়িত। এবং এই কথা বলতে গিয়ে নানান অ্যাক্টের কথা বলা হয়েছে, নানান ইনস্টিটিউশনের কথা বলা হয়েছে, যারা এই পরিবেশ সংরক্ষণের দায়িত্বে রয়েছেন এবং পরিবেশ সংরক্ষণ করতে তারা উদ্যোগী ভূমিকা গ্রহণ করেছেন। তার মধ্যে সরকারি, বেসরকারি, এনজিও, নন গভর্নমেন্টাল যে অর্গানাইজেশন গুলি গড়ে উঠেছে, বিভিন্ন ইনস্টিটিউশন, তাদের পক্ষ থেকে নানান ব্যবস্থা করা হয়েছে। এই যে আজকালকার দিনে আমরা দেখতে পাচ্ছি পথে যেসব কুকুর, আহত কুকুর পড়ে থাকে, তাদের খোঁজ কিন্তু কেউ করে না, এবং তারা যাতে ভালো থাকে তার জন্য কলকাতার বিভিন্ন প্রান্তে কিছু এনজিও গড়ে উঠেছে, এনজিও তৈরি হয়েছে, যারা এই পথের যে কুকুর তাদেরকে নিয়ে গিয়ে তাদের আহারের ব্যবস্থা করে। এই যে একটা প্রাণীদের প্রতি একটা ভালোবাসা, আবার কেউ আছেন উদ্ভিদের প্রতি ভালোবাসা, পাহাড়ের প্রতি ভালোবাসা, নদীর প্রতি ভালোবাসা, এগুলো সবই কিন্তু এনভায়রনমেন্টের সঙ্গে একটা রিলেশন আছে। এবং এই এনভায়রনমেন্টের সঙ্গে আমাদের শুধু ইতিহাস নয়, একটা গভীর যোগ রয়েছে। কারণ বড় বড় ঐতিহাসিক অদ্ভুত ভাবে তারা তাদের রচনার মধ্যে এই পরিবেশকে তুলে ধরেছেন। ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। কিরকম সুন্দর ভাবে কবি এই পূর্ণিমার যে চাঁদ এবং এই যে আকাশ, এই প্রকৃতির সঙ্গে রিলেট করছে মানুষের ক্ষুধার জ্বালাকে। অর্থাৎ পেটে যদি অন্ন না থাকে, প্রকৃতির কোনো শোভাই যে ভালো লাগে না। বাস্তবের সঙ্গে নেচারকে রিলেট করতে কবি। আমাদের এই বাস্তব যে জীবন, বাস্তব জগৎ, এটা কিন্তু প্রকৃতিকে বাদ হয় না। সমানে বর্ষা, এবং যখন বসন্তকাল, যখন শরৎকাল, শরতের আকাশে পেঁজা তুলো মেঘগুলো ভেসে যায়, তখন আমাদের সবারই মনে কিন্তু একটা কবি সত্তা জেগে ওঠে। কিন্তু বর্ষাতে যখন তখন সেই বর্ষাকাল নিয়ে কত কবি কত কবিতা লিখেছেন।
সাহিত্য রচিত হয়েছে। আবার এই যে ছন্দা, অশনি সংকেত, এটার মধ্যে দিয়ে কিন্তু আবার মানুষের জীবনেও যে একটা বিপদ ঘনিয়ে আসছে সেটাও কিন্তু উল্লেখ করা হয়েছে। এই যে এনভায়রনমেন্ট বলতে গিয়ে কিন্তু আমি ৭৬-এর মন্বন্তরের কথা বলেছি। ১৭৭০-এ মন্বন্তর হয়েছিল, এই মন্বন্তর, হ্যাঁ, এটাকে আমরা পুরোপুরি ম্যানমেড বলতে পারি না, কিন্তু এটা ব্রিটিশ যে কোম্পানি সরকারের যে অতিরিক্ত শোষণের কিন্তু এই বিষয়, এই ঘটনাটি ঘটেছিল এবং তারা সেইভাবে কৃষির প্রতি নজর দেয়নি। বৃষ্টিপাত যখন হচ্ছে না, যখন শস্য হচ্ছে না, ফলছে না, তার উপরেও তারা ভীষণভাবে অত্যাচার করে তারা জোগাড় করতে যে তাদের যে কর দিতেই হবে, সেই জায়গায় যদি তারা না ইরিগেশনের ব্যবস্থাটা করতেন তাহলে মানুষের ভালো হতো। এবং ১৯৯৩ একটা এই ধরনের একটা খরা হয়েছিল। মানুষের জীবনে প্রকৃতি বৃষ্টি না হতে পারে বা অতি বৃষ্টিতে প্লাবন হতে পারে, তাহলে এগুলো সবই কিন্তু প্রাকৃতিক ঘটনা, কিন্তু তার সঙ্গে যে তার একটা বিরাট ইম্প্যাক্ট মানুষের জীবনে নেমে আসে। কখনো মানুষের জীবন ছারখার হয়ে যায়, একটা বিরাট একটা ক্ষতি নেমে আসে, আবার কোনো ভালো শুভ কিছু হয়। তাহলে এই প্রকৃতির সঙ্গে সেই কারণেই বলা হচ্ছে মানুষের জীবন জড়িত। আর দেখুন এই 11 মিনিটে জেন্ডারের কথা বলা হয়েছে, অর্থাৎ পুরুষ নারী, এই যে জেন্ডারের কথা তুলে ধরা হলেন, জেন্ডার এই নারী পুরুষকে নিয়ে তো এই সমাজ, মানুষকে নিয়ে এই সমাজ, তাহলে এই মানুষের মধ্যে নারীও আছে পুরুষও আছে। আর এই নারী হচ্ছে ধরা হয় নারী অপেক্ষাকৃত দুর্বল পুরুষের থেকে, এবং এই সমাজটা হচ্ছে পুরুষ শাসিত সমাজ, সুতরাং জেন্ডারের একটা দুর্বল স্থান রয়েছে এবং সেই কারণেই সাধারণভাবে ধরা হয় যে এই পুরুষ শাসিত সমাজে নানাভাবে বঞ্চিত হয় এবং সেই বঞ্চনার বিরুদ্ধে তাকে লড়াই করতে হয় এই প্যাটার্নাল যে ফ্যামিলি স্ট্রাকচার, যে সোশ্যাল স্ট্রাকচার, এই সোশ্যাল স্ট্রাকচারও কিন্তু এনভায়রনমেন্টের একটা পার্ট। কারণ এই পরিবেশের মধ্যেই কিন্তু গড়ে উঠছে এই সামাজিকতা, এই সংস্কৃতি। তাহলে জেন্ডারও কিন্তু এই সমাজের একটা পার্ট, সেই অর্থে এনভায়রনমেন্টের একটা পার্ট। তাহলে যে নারীকে, কথা কিন্তু আপনাদের মনে রাখতে হবে যে এটা কিন্তু ইউনিভার্সাল নয়। এই যে নারীর শোষণ হচ্ছে পুরুষ শাসিত সমাজে, ইট ইজ নট ইউনিভার্সাল, এটা ফ্যামিলি টু ফ্যামিলি, সমাজ টু সমাজ এবং সময় টু সময়, দেশ থেকে দেশে এটা কিন্তু ভ্যারি করে। একটা সময় ছিল যখন নারী সহমরণে যেতে হতো এবং পতির সঙ্গে একই চিতা সাজানো হতো, সেইখানেই তাকে কি করতে হতো, তাকে সহমরণে যেতে হতো এবং এই মাটিতেই সে ছাই হয়ে যেত। তাহলে এই যে জেন্ডারের কথা বলা হচ্ছে, এই মাটিতেই তার জন্ম, এই মাটিতেই তার মৃত্যু, জেন্ডারের সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক, পুরুষের সঙ্গেও প্রকৃতির সম্পর্ক, কিন্তু জেন্ডারকে আলাদাভাবে কেন এখানে মেনশন করা? একটা বিষয় এখানে
আমাদের শাস্ত্র থেকে নেওয়া হতে পারে সেটা হচ্ছে এই নারী বলা হয় যে আদি শক্তি এবং সৃষ্টি স্বরূপা, এবং এই নারী থেকে কিন্তু সৃষ্টি শুরু। পুরুষ এবং প্রকৃতি এই দুয়ে মিলেই কিন্তু সৃষ্টি, এবং তাকে নিয়ে কিন্তু এই এনভায়রনমেন্ট। গল্প কিন্তু আপনারা সবাই জানেন। তাহলে জেন্ডার মানে আমি যদি এখানে যদিও নারীর কথাই বলা হয়েছে, কিন্তু জেন্ডারে পুরুষকে বাদ দিয়ে শুধু নারীর আলোচনা নিরর্থক, আবার নারীকে বাদ দিয়ে পুরুষের যে সামাজিক যে স্ট্রাকচার তার আলোচনাও কিন্তু নিরর্থক। কারণ নারী না থাকলে সৃষ্টি হবে না, আবার পুরুষ না থাকলেও সৃষ্টি হবে না। এই যে আমাদের যে সভ্যতাকে এগিয়ে নিয়ে যাওয়া, এই যে এনভায়রনমেন্টের যে সৃষ্টি, এই সৃষ্টির জন্যই কিন্তু দুটো জেন্ডারের প্রয়োজন। তাহলে এখানে সেক্স এবং জেন্ডারের একটা পার্থক্য করা যেতে পারে। অনেক সময় সেক্স মানে হচ্ছে এখানে তার যে রিপ্রোডাক্টিভ যে লিম্বস গুলো আছে, অঙ্গ প্রত্যঙ্গ আছে, সেই অঙ্গের যে পার্থক্যের ভিত্তিতে যে সেক্সটা নির্ধারণ করা হচ্ছে। বাচ্চা যখন, শিশু যখন জন্মায়, তার আগে একটা সময় ছিল যে অনেকে একটা টেস্ট করাতেন যে সেক্সটা কি বাচ্চাটার, সে কি ছেলে না মেয়ে। এবং অনেক সময় দেখা যেত এই যে লিঙ্গের যে অনেক সময় মেয়ে হলে তাকে ভ্রূণ হত্যা করা, তার জন্য সরকার থেকে এই টেস্টটা একেবারেই বন্ধ করে দেওয়া হয়েছে। মানে এটা হচ্ছে সেক্সের নির্ধারণ। কিন্তু জেন্ডার, আপনারা যখন কোথাও পরীক্ষা দিতে যাচ্ছেন বা কোনো সরকারি বিষয়ে, তখন দেখবেন লেখা আছে, যেমন ন্যাশনালিটি লেখা থাকে, বা কোনো ব্যাংকের কোনো ফর্ম ফিল আপ করছেন, তখন যে জেন্ডার, যে জেন্ডার কি মেল অর, বা কোনো একটা লিস্ট কোনো একটা জায়গায় যাচ্ছেন আপনি ফর্ম ফিল আপ করছেন, জেন্ডার অর্থাৎ মেল অর ফিমেল। তাহলে জেন্ডারটা হচ্ছে সমাজের সামাজিক যে প্রেক্ষাপটে পুরুষ এবং নারীর যে পৃথক ভূমিকা, সেটি উপরে ভিত্তি করেই কিন্তু এই বিষয়টি নির্ধারণ করা হচ্ছে। এবং এনভায়রনমেন্ট, আমি আগের দিন কি বলেছিলাম যে এনভায়রনমেন্ট কিন্তু কেবল এই প্রকৃতির যে পরিবেশ তা নয়, আমাদের ফ্যামিলি এনভায়রনমেন্ট সেটাও এনভায়রনমেন্ট, আমাদের যে সোশ্যাল এনভায়রনমেন্ট সেটাও এনভায়রনমেন্ট, আমাদের যে কাজ জায়গা, সেই যে অফিস এনভায়রনমেন্ট সেটাও এনভায়রনমেন্ট, পলিটিক্সের যে জায়গা সেই পলিটিক্যাল এনভায়রনমেন্ট, রিলিজিয়াস এনভায়রনমেন্ট, এস্থেটিক্যাল এনভায়রনমেন্ট, এই যে এথিক্যাল এনভায়রনমেন্ট, এই যে এগুলি অর্থাৎ পরিবেশ, আমার পরিবেশটা না ভালো, আমার অফিসের পরিবেশটা ভালো না, আমার ইনডোর বাড়ির পরিবেশটা আমার একেবারেই ভালো না, মানুষের মুখে মুখে এই কথাটা যে আমাদের কিন্তু ভীষণভাবে জেন্ডার বৈষম্য করা হয়। কাউকে একটু প্রেফারেন্স বেশি দেওয়া হয়, কাউকে প্রেফারেন্স কম দেওয়া হয়। মানুষের মুখে এই কথাটা, তাহলে আমরা একটা নতুন এটা পড়তে পড়তে কিন্তু নতুন একটা জিনিস আমরা কি দেখলাম,
এনভায়রনমেন্ট মানে আমরা প্রকৃতিকে তো অবশ্যই ধরবো, প্রকৃতি বাদ দিয়ে মানুষ হয় না, মানব সভ্যতা হয় না, কিন্তু প্রকৃতি কিন্তু আমাদের জীবনের সঙ্গে মিশে রয়েছে। প্রকৃতি মানেই কোনো অরণ্য নয়, জু নয়, গাছপালা, নদ নদী বা জলাশয় যেটা রয়েছে ছড়িয়ে, সেটা না আমাদের জীবনের মধ্যে রয়ে গেছে প্রকৃতি। এই প্রকৃতির মধ্যে যেহেতু আমরা জন্মগ্রহণ করছি, কাজে আমরা যে পরিবারে বাস করছি তার এনভায়রনমেন্টটা যদি ভালো না হয়, তবে কখনো একজন সুনাগরিক তৈরি হতে পারে না। এবং এই এথিক্যাল পরিবেশটা পরিবারের যদি ভালো না হয়, তবে একজন সৎ মানুষ তৈরি হতে পারেন না। এবং এই সৎ মানুষ যদি তৈরি না হয় প্রপার এনভায়রনমেন্টের অভাবে, তাহলে তিনি যদি ভবিষ্যতে একজন পলিটিশিয়ান হন, তিনি একজন ডাক্তার, তিনি ইঞ্জিনিয়ার, তিনি একজন কোনো সরকারি ইউনিভার্সিটি, স্কুল, কলেজের শিক্ষকতার পদে নিযুক্ত থাকেন, তার কাজই কিন্তু ইনোসেন্টলি হবে না। প্রকৃতির মধ্যে যে একটা ইনোসেন্স আছে, আপনি যদি সমুদ্রের সামনে গিয়ে দাঁড়ান, কি দেখবেন? সমুদ্র তার নিজের মতন করে যাচ্ছে, একটা বিশালত্বের সামনে আপনি দাঁড়ালেন, আপনার মনের মধ্যে যদি ওই এস্থেটিক সেন্সটা থাকে, আপনি তখন ওই জিনিসের সঙ্গে একাত্ম হয়ে যাবেন। আর তা যদি না হতে পারেন, তাহলে আপনি বুঝবেন আপনার ভেতরে এনভায়রনমেন্টাল কোনো প্রবলেম আছে। একইভাবে আপনি কোনো টুয়ার্সে গেলেন, কি আপনি দার্জিলিং, এখানকার অপূর্ব প্রকৃতির সঙ্গে একাত্ম হতে চান। এই আপনার পরিবার, আপনার আপনার সেটার জন্য যে এনভায়রনমেন্ট দরকার, আপনি মহাবার করছেন বা মহাপুরুষের জীবনী করেছেন কিনা, এই সবগুলো করেছেন মানে সাহায্য করবে। আপনার পরিবারে নারী চলছে, তাহলে দেখা যায় পুরাতন জিনিস। কোন শিশু এটা দেখে সে এতখানি বেশি হয়ে গেল যে সে কোনোদিন বিবাহই করল না। আবার দেখা যায় সে বিয়ের পরে যদি তার হাজবেন্ড ভালো মানুষ হয়, সে তাকে এতখানি অত্যাচার করল। বা এরকমও দেখা যায় কোনো ছেলে, সে যদি মায়ের নির্যাতনটা দেখে, তাহলে তার কি মনে হয় এটাই স্বাভাবিক, বাবা আমার মাকে নির্যাতন করছে, আমার ওয়াইফকে নির্যাতন করছে। তাহলে এইভাবেই কিন্তু সুষ্ঠু একটা সামাজিক পরিবেশ বিঘ্নিত হয়, যা ধীরে প্রাকৃতিক পরিবেশকেও বিঘ্নিত করে। এরাই কিন্তু দ্বারা তাড়িত হন, এরাই হরিণ শিকার করে, এরাই কুকুরকে চাপা দেয়, এরাই করে কোনো পশুকে হত্যা করে। তাদের মধ্যে একটা ক্রুয়েলটি, তাদের প্রকৃতির মধ্যে ওই যে একটা আইডিয়াল এনভায়রনমেন্ট বড় হয়ে ওঠেনি। কাজে জেন্ডার
অর্থাৎ একটা পরিবারে যদি নারী সুরক্ষিত থাকেন তবে কিন্তু সেই পরিবার সমাজের একটা অ্যাসেট হতে পারে। কারণ আমরা দেখেছি যে এই আছে নারীকে কিন্তু অনেক কিছু বহন করতে হয়। নারী এই যে সন্তান কে ধারণ করেন অনেক কষ্ট সহ্য করে। এই যে ধরিত্রী বসুমতী তিনিও তো নারী। যখন সীতার যখন অগ্নি পরীক্ষা যখন বলা হলো শেষ পর্যন্ত, তখন সীতা বলছেন হে বসুমতী তুমি দ্বিধা, আমি আর সহ্য করতে পারছি না। অর্থাৎ এই বসুমতী মা তখন এসে তার কন্যাকে নিয়ে চলে গেলেন। এই পৃথিবী এই যে ধরিত্রী ধরা বসুমতী বসুন্ধরা, এই বসুন্ধরা তিনিও কিন্তু নারীর প্রতীক। অনেক সহ্য করছেন। মানুষ অকারণে প্রাণী হত্যা করছে, অকারণে অরণ্য বিনষ্ট করছে, মানুষ জলাশয়ের জলকে শুকিয়ে সেখানে বড় বড় অ্যাপার্টমেন্ট তৈরি করছে, মানুষ সমুদ্রের জলকে নদীর জলকে দূষিত করে বাঁধে নদীর জলকে আটকে দিচ্ছে। এত সহ্য করে কলকারখানা থেকে যে ধোঁয়া নির্গত হয়ে দূষিত ধোঁয়া সমস্ত বায়ুমণ্ডলে সহ্যে থাকে, নারীও সেই সহ্যের সীমা, ধরিত্রী যেন সেই সহ্যের এবং জানবেন যদি তার পরিবারে ভাঙন সোশ্যাল এনভায়রনমেন্টের মধ্যে চারিদিকে দেখতে পাচ্ছি। সুতরাং এর থেকে অতিক্রমের উপায় কি? যেমন নষ্ট করে নয়, নারীকে অত্যাচার করে নয়, এবং নারীর প্রসঙ্গে এনভায়রনমেন্টের প্রসঙ্গে ইকো ফেমিনিজম বলে একটা শব্দ আপনারা এই ইউনিটে দেখছেন। সেখানে কি বলছে যে নারীকে এবং ইকো মানে পরিবেশ ফেমিনিজম এবং নারীবাদী আন্দোলন পুরুষের অত্যাচারের বহু হয়েছে। নারীবাদী নারীরা আমরা মানি না নারীবাদী, কিন্তু এখানে একটা বিষয় আছে, সারদার কথা বলতে হয় যে প্রতিবাদের আমরা কিছু করব যা সমাজের চোখে দৃষ্টিকটু, সেটা মানে কিন্তু নারীবাদ অকারণে পুরুষকে অত্যাচার করব, বাবা মাকে অত্যাচার করব, কোনো কিছু নিয়ম মানব, এটা কিন্তু নারীবাদ না। নারী যিনি ঘরের এনভায়রনমেন্ট বাইরের এনভায়রনমেন্টকে খুব ডিপ্লোম্যাটিক্যালি তার মধ্যে সামঞ্জস্য বিধান করে এবং সবাইকে পরিবেশ এই এনভায়রনমেন্ট এই বসুন্ধরা যেমন সবাইকে তার বুকের মধ্যে বহন করে চলেছে, ঠিক সেইভাবে নারীকে জেন্ডার হিসাবে নারীকেও কিন্তু সেই দৃষ্টিভঙ্গিতেই চলতে হবে এবং নারী সর্বময় সব কিছু নারী সহ্য করে। একটা সময় ছিল নারী ভীষণভাবে উৎপীড়িতা হতেন, সেই জন্যই আজকাল চারিদিকে যখন নারীরা অত্যন্ত বেশি প্রতিবাদ করেন তখন লোকেরা কি বলে যে হিস্ট্রি রিপিটস ইটসেলফ, যে এক সময় তারা এই জন্য এখন তারা তার প্রতিবাদ করছে। কিন্তু প্রতিবাদ অবশ্যই হবে, কিন্তু কোনো মতেই যেন সেটা শোভনতাকে অতিক্রম করে না যায়। এটাই কিন্তু আমাদের সামাজিক পরিবেশ, তার যে সভ্যতা এবং পারিবারিক যে সভ্যতা সংস্কৃতি,
এটাও কিন্তু এনভায়রনমেন্টের একটা পার্ট। সেইটা যদি ভারসাম্যটা নষ্ট হয় তাহলে কিন্তু কখনোই বলা যাবে না ইকো ফ্যামিনিজম হচ্ছে, কারণ তাহলে তো সেটা এনভায়রনমেন্টে সেই ফ্যামিনিজমটা এনভায়রনমেন্টের বিরুদ্ধে চলে যাচ্ছে। সুতরাং পুরুষকে যেমন নারীকে সম্মান দিতে হবে, নারীকেও কিন্তু পুরুষকে সম্মান দিতে হবে। এখানে আলোচনা করা হয়েছে কিভাবে পরিবেশের অতিরিক্ত প্রভাব নারীর উপর বেশি পড়ে। কারণ পুরুষ তিনি, যেটা একটা সময় ছিল, আজকে কিন্তু দাঁড়িয়ে, আজকের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিন্তু এই আলোচনাটা অবশ্যই যোগ করতে হবে যে নারী এবং পুরুষ কিন্তু কাঁধে কাঁধ মিলিয়ে তারা কিন্তু রোজগার করছে, এটা ক্যাশ ইকোনমি। যেটা কেবল পুরুষই রোজগার করে সংসার চালাচ্ছে তা নয়, নারীকেও কিন্তু রোজগারের জন্য তাকে বিদেশে মায়ের কাছে রেখে বা শাশুড়ি মার কাছে রেখে বিদেশে চলে যেতে হচ্ছে। একটা 2 বছর রেখে তাকে বিদেশে চলে যেতে হলো একটা প্রজেক্ট নিয়ে। নারীও কিন্তু পাশাপাশি কাজ করেছে, কিন্তু নারীর যে মনটা, সন্তানের জন্য তার যে ব্যাকুলতা, এটা কিন্তু একটা জেনেটিক্যালি পরিবেশ, যেহেতু নারীর মনটা নরম এবং বসুমতী ধরিত্রী তার মনটাকেও আমরা বলি কি শ্যামল, শ্যামলী মায় পরিপূর্ণ, যার জন্য প্রকৃতি কত সবুজ সুন্দর। এইখানে একটা সময় বলছে গ্রামে গঞ্জে নারীকে সংসার সামলাতে হতো, বা আরো যদি আমরা অনেক প্রাচীন যুগে চলে যাই, যখন নারী কিছুটা পর্দানসীনা ছিল, তখন পুরুষ রোজগার করতে শহরে যেতে, ধরুন এটা বা তারও আগে পিরিয়ডে যায়, তখন নাকি দেখছি যে রানীরা তারা তাদের ইয়েতে থাকছেন, একটা ঘেরা টোপের মধ্যে থাকছেন, আর পুরুষরা তারা সৃষ্টিরা এই মঙ্গল কাব্যে চলে। কিন্তু আজকের প্রেক্ষাপটে দেখা যাচ্ছে সেটা কমে আসছে, নারী কিন্তু চালাচ্ছে, এই নারী কিন্তু এই নারী হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান আছে, সমাজে আছে, ঘর থেকে বেরোনোকে অতটা ভালো দেয় না। ধরুন আজ রাজস্থানে যদি প্রত্যন্ত অঞ্চলে যায়, কি বিহারে প্রত্যন্ত অঞ্চলে যায়, সেখানে হয়তো এখনো সেই কিছুটা হলেও সেই পুরনো রীতি। কিন্তু আমরা একটা জিনিস তো দেখেছি যে সংসারের কাজ সেখানে এখন পুরুষদের হাতে হাত মিলিয়ে কাজ করতে হচ্ছে, কিন্তু একটা সময় আমরা সেই ছবিটা দেখেছি যখন রাজস্থানে ভীষণ খরা, তখন যেখানে জল পাওয়া যায় না, অনেক দূরে সেই 4টে 5টা কি 10টা হাঁড়িও মাথায় চাপিয়ে তারা একের পর এক লাইন দিয়ে তারা চলেছে, দূরের কোনো কূপ থেকে তারা জল সংগ্রহের জন্য, কিংবা কাঠ সংগ্রহ করে জঙ্গলের থেকে সেই জ্বালানি কাঠ দিয়ে তারা রান্না করছে তাদের জন্য। তার পুরুষকে হয়তো ক্যাশ ইকোনমির জন্য, রোজগারের জন্য বাইরে রয়েছেন। নারী এবং প্রকৃতির যদি কোনো ক্ষতি হয়, বলা হচ্ছে তার প্রভাব নারীর ওপর বেশি পড়ে, নারীর কষ্ট তার পরিশ্রম অনেক বেশি পড়ে যায়। কিন্তু বর্তমানে অনেক ক্ষেত্রে তারা ধরুন একটু স্বাবলম্বী আছে, এখনো তো আছে, সমাজটা ডিজিটাল করতে চাইছে সরকার, কিন্তু সবাই তো ডিজিটাল হয়ে যায়নি। কিছু কিছু জিনিস এখন
আমাদের হাতের কাছে আছে, তাই বলে আমাদের মা তাদের যে ট্র্যাডিশনাল একটা ঐতিহ্য তৈরি করা, সেই যে কাঠ তৈরি করা কিংবা যে সূচের যে সূচি শিল্প, ধরুন কাঁথা স্টিচ, এই যে সাবেকি, এগুলো কি আমরা ইগনোর করব? অনেক ক্ষেত্রে বলা হচ্ছে ইউনিটে যে এই ট্র্যাডিশনাল গুলোকে ইগনোর করা হয়, তাতে নারীকে অসম্মান করা হয়। কিন্তু সরকার থেকে যদি এই বিষয়গুলি দেখা হয়, সরকার অনেক ক্ষেত্রে এগিয়ে এসেছেন, অনেক এনজিওসরা এগিয়ে এসেছেন এবং কার কোথায় কি যে একটা সুপ্ত প্রতিভা আছে সেটা বিকশিত করার জন্য। এখন অনেক ঘটনা এরকম হচ্ছে, মা পড়াশোনার সুযোগ পায়নি কিংবা দিদিমা পড়াশোনার সুযোগ পায়নি, হয়তো নাতনির সঙ্গে দিদিমা পরীক্ষা দিচ্ছে, হয়তো তার কদিন আগে শুনলাম 90 বছরের একজন মহিলা, তিনি এখন তার সাক্ষরতা করছে। আচ্ছা, এই যে জেন্ডার, আমাদের সমাজের পক্ষে, সামাজিক এনভায়রনমেন্টের পক্ষে কিন্তু খুব ভালো একটা জিনিস যে উন্নত হচ্ছে। এবং এই প্রসঙ্গে ইউএন এবং এনজিওদের আলোচনা করা হয়েছে। তাহলে পরিবেশের সঙ্গে নারী পুরুষের যে সম্বন্ধ এবং তার কি তারতম্য, তার একটা বিশেষ গুরুত্ব আছে। তো মানুষের উপর যেমন প্রকৃতির প্রভাব আছে, প্রকৃতির উপরেও এই যে প্রাকৃতিক সম্পদগুলো আনা হচ্ছে, এটা ঠিক সুষম বন্টন কিন্তু সমাজ আমরা দেখতে পাচ্ছি না। যাদের কাছে এটা কুক্ষিগত হচ্ছে, এটা প্রথম বিশ্ব তৃতীয় বিশ্বের মধ্যে ক্ষেত্র বিশেষে তারতম্য দেখা যায়। বিশেষ করে তৃতীয় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোতে কিন্তু এই বৈষম্য বেশি দেখা যায়। এবং জেন্ডার সেক্সের কথা আমি আলোচনা করলাম। এই জেন্ডার সমাজে তৈরি করা এবং সামাজিক মধ্যে জেন্ডারের যে রীতি মূল্যবোধ গড়ে ওঠে সেই আলোচনাও করলাম। এবং সংসার পালনে ভূমিকা রয়েছে, নারী বাইরের জগতে কাজ করছে, আবার ঘরেও তার মেয়ে তার ছেলে কি পড়াশোনা করছে, পরে স্কুলে কি নিয়ে যাবে, কি জামা কাপড় পরে যাবে, সব কিন্তু এই নারীর দায়িত্ব। আর পুরুষেরা বাইরের জগৎকে অবশ্যই অর্থ উপার্জন করে নিয়ে আসতে তারা সামলাচ্ছে। জেন্ডার রিলেশনশিপ উইথ এনভায়রনমেন্ট, এটা ক্ষেত্র ক্ষেত্রে তফাৎ এবং এর একটা আদর্শগত দিকও আছে, মেটেরিয়ালিস্টিক দিকও আছে। এবং অনিল আগরওয়াল তিনি কি বলছেন যে দরিদ্র শ্রেণীর মধ্যে কিন্তু নারীরা তারা বেশিরভাগ পরিবেশে তারা প্রভাবিত। এই যে একটু আমি বললাম যে অরণ্যের আদিবাসীরা, যারা ওই অরণ্য নির্ভর যাদের জীবন, সেখানকার কাঠ কেটে যাদের জ্বালানি হচ্ছে, সেটা যদি কনজারভেশন করা হয়, তাদেরকে সেখান থেকে উৎখাত করে দেওয়া হয়, তাহলে এই নারীরাই সব থেকে বেশি বঞ্চিত হবে, তারা ডিপ্রাইভ হবে। সুতরাং উন্নয়ন কখনোই নট এট দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট এন্ড নট এট দ্য কস্ট অফ এই নারীদের যা বললাম, যেটা জ্বালানি কাঠ সংগ্রহ করতে হচ্ছে এবং সংসারে 10 ঘন্টা তাদেরকে 24 ঘন্টা কাজ করতে হবে, পাশাপাশি জমিতে কাজ করার দায়িত্ব তাদের, কি করে শস্য ফলানো যাবে, কি করে গরুকে দেওয়া, সবকিছু ধান কাটা, সব দায়িত্ব তাদের। প্রাকৃতিক সম্পদ যেখানে কম, সেখানে তাদের কায়িক শ্রম বেশি, স্বাচ্ছন্দ্য তাদের নেই, শারীরিক স্বাচ্ছন্দ্য। রাত্রি 2-3টে বেজে যাচ্ছে তাদের শুতে শুতে, আবার ভোর 4-5টায় উঠতে হবে। ইকোনমি নারী পুরুষের সঙ্গে রিলেটেড, নারী সেখানে কাজ করছে, কিন্তু বর্তমানে এটা সঙ্গে নারী কিন্তু সবকিছু সহ্য করেও প্রকৃতির প্রতি একটা অদ্ভুত টান আছে এবং সেই কারণে রক্ষা, গাছগাছালি তৈরি করা এবং
একটুখানি সবজি তৈরি করা, বৃক্ষরোপণ করা, সব কিছুতে পুরুষের পাশাপাশি নারীর একটা ভূমিকা আছে। এবং পরিবেশবিদ তিনি বলছেন, ডোনাল্ড ওয়ার্নার, তিনি বলছেন যে এই মানুষের সঙ্গে পরিবেশের একটা সম্পর্ক, একটা ব্যাপ্তি আছে, যেমন এটা একটা কালেকটিভিটিও, সেটা একটা ব্যক্তিগত ক্ষেত্রেও মানুষ নিজে সে বৃক্ষরোপণ করছেন, তার একটা আদর্শ রয়েছে পরিবেশকে রক্ষা করার। সুতরাং এই সমাজে নারীরা পরিবেশকে কোন দৃষ্টিতে দেখছে সেটা একটা তারতম্য কিন্তু রয়েছে। এবং প্রকৃতিকে অনুভব করার ক্ষেত্রে নারী পুরুষের পার্থক্য থাকতে পারে, নাও থাকতে পারে। এবং ইকো ফেমিনিজমে বলা হচ্ছে যে নারী এবং প্রকৃতিকে একাকার করে দেওয়া হচ্ছে। প্রকৃতি যে শোষিত হচ্ছে, আবার নারীও এই পেট্রিয়ার্কাল সোসাইটিতে শোষিত হচ্ছে। কিন্তু এই যুগে দাঁড়িয়ে আমি একটা কথা বলবো, নারী 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 করলেই হবে না, ফেমিনিজম করলেই হবে না। পুরুষও কিন্তু বর্তমানে নারীর দ্বারা অনেক সময় এসেছে, তার খবর কজন রাখছে। পুরুষতান্ত্রিক কাঠামোর মধ্যে নারী যেমন শোষিত হচ্ছে, তাহলে এই পরিবেশ রক্ষার যে লড়াই, সেটা 60-এর দশক থেকে এই আন্দোলনের সূচনা হয়েছিল এবং 70-এর দশকে এই নারী এবং পরিবেশ বিষয়ক আন্দোলন আরো বৃদ্ধি পায়, তার জনপ্রিয়তা বাড়ে। এবং ফরাসি লেখক ফ্রাঙ্কোয়েস ইউবান তিনি 1972-এ প্যারিসে প্রতিষ্ঠা করেছিলেন ইকোলজি ফেমিনিজম সেন্টার। অর্থাৎ পরিবেশ এবং নারী এখানে একাকার হয়ে গেছে। এই 1974-এ ফেমিনিজম শব্দটা প্রথম শোনা যাচ্ছে। এই সময় স্যান্ড্রা ম্যাডবার্গ এবং লিসা ওয়াটকিন, তারা দুজনে উইমেন অ্যান্ড এনভায়রনমেন্ট শিরোনামে একটা কনফারেন্সের আয়োজন করে সেই আলোচনাটাকে আরো জনপ্রিয় করার চেষ্টা করছেন। এই 70-এর দশকে বেরমন্টের ইনস্টিটিউট অফ সোশ্যাল ইকোলজি নামও বিশেষ উল্লেখযোগ্য। 80-র দশকে ইকোফেমিনিজম আন্দোলন আরো বেড়ে যাচ্ছে। এখানে উইমেন অ্যান্ড লাইফ অন আর্থ ইকোফেমিনিজম একটা বিরাট একটা কনফারেন্সের আয়োজন করা হচ্ছে। এবং নারীরা আস্তে আস্তে প্রতিবাদী হয়ে উঠছে, কেবল সমাজের বিরুদ্ধে, পরিবারের বিরুদ্ধে নয়, সরকারের নানা নীতির বিরুদ্ধে। দেখতে পাচ্ছি পারমাণবিক যুদ্ধ নীতির বিরুদ্ধে কিন্তু নারীরা সোচ্চার হয়ে উঠেছে এবং সারা পৃথিবীতে এই প্রতিবাদ চলেছিল। বিশেষ সঙ্গে নারীরা যে যোগ, সেটা রুচি, দৃষ্টিভঙ্গি, ভালোবাসা। ওই যে বললাম নারীকে মাতৃভাষা জ্ঞান করা হয়, মা তুমি, মা তুমি আমাদের প্রকৃতি। এবং এই যে আমরা দুর্গাপুজো আসছে, আমরা মাকে পূজা করি, ইনি তো আদি শক্তি, তিনি পরিবেশ রক্ষা করেন, তিনি মাতৃস্বরূপা। কিন্তু আস্তে আস্তে যত মেটেরিয়ালিস্টিক হয়ে গেল, বাজার অর্থনীতি যখন বৈজ্ঞানিক বিপ্লব এলো 1617 তখন আমরা দেখতে পাচ্ছি নারীর এই যে একটা আদর্শগত কোনো কোনো সমাজে ক্ষুণ্ণ হচ্ছে এবং পুরুষের আধিপত্য প্রতিষ্ঠিত হচ্ছে পৃথিবীতে। এই প্রসঙ্গে বন্দনা শিব বলছেন যে তৃতীয় বিশ্বের প্রেক্ষাপটে ফেমিনিজম আলোচনা করেছে। তিনি বলছেন নারীদের পাশাপাশি শোষণ চলছে, প্রকাশ। যে সমাজ দুর্গাপুজো করছে এবং প্রাণীর যে প্রকৃতি এবং প্রাণী একাকার, উদ্ভিদ একাকার হয়ে যাচ্ছে এবং এই প্রকৃতির একটা বন্য রূপ আছে, শ্যামলিমা আছে, কিন্তু সেটাকেও যেন ধ্বংস করা হচ্ছে, বাঁধ দিয়ে, ব্রিজ দিয়ে, সড়ক নির্মাণ করে। এইটা আমি এর আগে আলোচনা করেছি যে উন্নয়নের জন্য এগুলো অবশ্যই জরুরি, কিন্তু এমন ভাবে তৈরি করতে হবে যাতে নদীর যে স্রোতটা প্রতিহত না হয়। প্লাস্টিক ফেলে যেন সমস্ত ড্রেনেজ সিস্টেমটা নষ্ট করে দেওয়া না হয়, কেমিক্যালের ব্যবহার না করা হয়,
কৃষি ক্ষেত্রে সারের ব্যবহার করে শস্যকে নষ্ট না করা হয়। এইগুলো যদি আমরা খেয়াল রাখি তবেই কিন্তু আমরা আমাদের এই ইকোলজিকে আমরা রক্ষা করতে পারবো। তাহলে একসঙ্গে নেতিবাচক ইতিবাচক দুটোই দেখছি। একদিকে মানুষ পরিবেশকে ধ্বংসও করছে, আবার কিন্তু পরিবেশের সঙ্গে সহাবস্থানও করছে। আবার দেখতে পাচ্ছি এই প্রকৃতি তাদের অন্নদাত্রী, কাঠ, জল, খাদ্য প্রভৃতি প্রকৃতির থেকেই পাচ্ছে। এবং সভ্য সমাজে নানান রকম ইনস্টিটিউশন, অর্গানাইজেশন গড়ে উঠেছে। তার মধ্যে এনজিও, নন গভর্নমেন্টাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ইউএনও জেনারেল অ্যাসেম্বলির নাম বিশেষ উল্লেখযোগ্য, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশনের জেনারেল অ্যাসেম্বলি আর 52তম সেশনে 2001 তিনি তারা কি বললো, ইন্টারন্যাশনাল ইয়ার অফ ভলেন্টিয়ার্স, অর্থাৎ বেসরকারি স্তরে এই ধরনের প্রকৃতি রক্ষার ব্যবস্থা করতে হবে, এনভায়রনমেন্টকে রক্ষার। অনেক অ্যাসোসিয়েশন, অর্গানাইজেশন, ইনস্টিটিউশন গড়ে উঠলো। তার মধ্যে কোনটা ফর্মাল, কোনটা ইনফর্মাল, রেজিস্টার্ড, আনরেজিস্টার্ড। এছাড়া বাইরের ফান্ডের সহায়তায় অনেক অর্গানাইজেশন গড়ে উঠেছে। এদের প্রত্যেকটি এক একটা কিন্তু অ্যাক্ট দ্বারা তারা তৈরি হয়েছে। কোনটা কোম্পানি অ্যাক্ট, কোনটা সোসাইটি অ্যাক্ট, ট্রেড ইউনিয়ন অ্যাক্ট। এবং এদের মধ্যে কোনটা ধর্মীয় অ্যাসোসিয়েশন, কোনটা কমার্শিয়াল বা বাণিজ্যিক অ্যাসোসিয়েশন, কোনটা আবার ফিলান্থ্রপিক অ্যাসোসিয়েশন। এবং এরা রাষ্ট্র এবং নাগরিকের মধ্যে যোগসূত্রের কাজ করে। এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইউএনও তৈরি হয়েছিল এবং আস্তে আস্তে এই ইউএনও সারা পৃথিবীতে শান্তি রক্ষার কাজে তারা নিজেকে নিয়োজিত করেছে এবং পাশাপাশি বঞ্চিতদের স্বার্থ রক্ষার জন্য তারা কাজ করছে। এটার প্রকৃষ্ট উদাহরণ আইএলও বা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন। এবং তারা পরিবেশ রক্ষার জন্য ইউনেপ একটা প্রকল্প নিয়েছে, এনভায়রনমেন্ট প্রোগ্রাম। এবং এই সংস্থা জলবায়ু, বায়ু স্তর সবকিছু যাতে ঠিকঠাক থাকে তার দিকে নজর দিচ্ছে। এই সংস্থাগুলোর মধ্যে ইইসি বা ইউরোপিয়ান ইকোনমিক কমিউনিটি, এফএও বা ফুড অ্যান্ড এগ্রিকালচার অর্গানাইজেশন, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তারপর বিআইআর বা ব্যুরো ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, আইইবি ইন্টারন্যাশনাল এনভায়রনমেন্ট ব্যুরো, ইউরোপিয়ান কনফেডারেশন অফ অল পেপার বোর্ড ইন্ডাস্ট্রি, তাতে বিভিন্ন কিছু রয়েছে। 1971-এ কানাডাতেও একটা পরিবেশ সুরক্ষা প্রকল্প শুরু হয়েছিল এবং এটা গ্রিন পিস মুভমেন্ট নামে খ্যাত। এটার কাজ কি ছিল, বিভিন্ন মানে জলভাগে যে জলজ প্রাণীগুলো বিলুপ্ত হয়ে যাচ্ছে তাদের সুরক্ষা করা এবং এই পৃথিবীকে পারমাণবিক যুদ্ধের হাত থেকে রক্ষা করা। তাছাড়া রাসায়নিক ব্যবহার বন্ধ করা, জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর অর্থাৎ এই যে হাইব্রিড এখন তৈরি হচ্ছে, জেনেটিক তার এর বিরুদ্ধে অভিযান এবং পরিবেশের অনুকূল ব্যবসায়ী সংগঠনকে তৈরি করা। এই সংগঠনগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি ওয়াইল্ড লাইফ কনজারভেশন সোসাইটি, এনভায়রনমেন্টাল ডিফেন্স ফান্ড, সোসাইটি ফর দ্য এনভায়রনমেন্ট, ইংল্যান্ড, এগুলো সবই আছে। এই ভারতবর্ষে এই ধরনের আন্দোলন হয়েছিল চিপকো আন্দোলন, নর্মদা বাঁচাও আন্দোলন, টেরি বাদ দ্বন্দ্ব, এই জাতীয় বিভিন্ন যে পরিবেশ আন্দোলন। এই যে চিপকো আন্দোলন, এই চিপকো আন্দোলন এর আগেও আমরা আলোচনা করেছি যে যখন এক শ্রেণীর অসাধু লোক তারা চোরা পথে তারা গাছ কেটে নিয়ে যাচ্ছে তাদের নিজেদের স্বার্থে, তখন তারা এই গাছকে জড়িয়ে তারা ধরেছিল। এবং কারণ গাছ যে তাদের মা, এখানেই আবার সেই জেন্ডার অ্যান্ড এনভায়রনমেন্টের কথা। এই চিপকো আন্দোলনে অর্থাৎ নারী সে জানে আমি যদি এই পরিবেশকে না বাঁচাই তাহলে আমার সন্তানরা না খেয়ে থাকবে, আমি আমার সংসারটাকে রক্ষা করতে পারবো না। আবার নর্মদা বাঁচাও, এই নর্মদা বাঁচাও আন্দোলনেও কিন্তু নারী কিন্তু অগ্রণী ভূমিকা ছিল, পুরুষরা অবশ্যই ছিল। টেহরি বাঁধ যে দ্বন্দ্ব,
এটাও একটা ডিসপিউট, সেটা নারী পুরুষ মিলিতভাবেই তারা এই টেরি বাঁধটাকে বন্ধ করার চেষ্টা করেছিল। কারণ বাঁধ দেওয়া, জলের বাঁধ দিয়ে সেখান থেকে বিদ্যুৎ নির্মাণ, বিদ্যুৎ তৈরি করায়, বিদ্যুৎ প্রকল্প সবই ঠিক আছে, কিন্তু নট অ্যাট দ্য কস্ট অফ এনভায়রনমেন্ট, নট অ্যাট দ্য কস্ট অফ উন্নয়ন, নট অ্যাট দ্য কস্ট অফ সেখানকার আদিবাসী মানুষ তাদেরকে। তাই জন্য এই পরিবেশকে রক্ষা করতে ইউএনও এগিয়ে এসেছে, এনজিওরা এগিয়ে এসেছে, এবং এই যে পরিবেশ যে মা এবং নারী এবং পরিবেশকে একাকার করে যে তৈরি হয়েছে ইকো ফেমিনিজম, এটার মধ্যে দিয়ে কিন্তু এই মহান এই যে ইউনিভার্সিটি, রেপুটেড এই ইউনিভার্সিটি ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওপেন ইউনিভার্সিটি, তারা তাদের ছাত্রছাত্রীকে এই বার্তাই দিতে চাইছে যে পরিবেশ আর মা, পরিবেশ আর নারী একীভূত। এবং কেন না, পরিবেশ থেকেই সৃষ্টি হচ্ছে, আবার নারীও সৃষ্টি করছে। নারী পুরুষের মিলিত যে শক্তি, সেটার মধ্যে দিয়েই কিন্তু এই সমাজ এগিয়ে যাচ্ছে। সমাজ যদি সুষ্ঠুভাবে এগিয়ে যায়, এনভায়রনমেন্টকে বন্ধু মিত্র করে, তবেই কিন্তু এই পৃথিবী বাঁচবে, তবেই কিন্তু এই সভ্যতা বাঁচবে। এই বলে আমি আমার বক্তব্যকে এখানেই শেষ করছি, এবং এর মধ্য দিয়ে কিন্তু এই পরিবেশ সংক্রান্ত এই গ্রন্থটির সমাপ্তি হলো। যে বিভিন্নভাবে আপনাদের কাছে একটাই অনুরোধ যে আপনারা পরিবেশ সচেতন হন, আপনারা জেন্ডার সচেতন হন, এবং ফেমিনিন অ্যান্ড ম্যাসকুলিন এই উভয় জেন্ডারের যে সুষম বন্টন, তাদের মধ্যে যে একটা মধ্যবর্তী সম্পর্কের যে অ্যাকোমোডেশন, সেটা যদি সুন্দর হয়, তবেই পরিবেশ বাঁচবে, প্রকৃতি বাঁচবে। এবং পরিবেশ মানে কিন্তু শুধু প্রকৃতি নয়, এই ভৌগোলিক প্রকৃতি নয়, পরিবেশ মানে ওভারঅল আমাদের সমাজ, আমাদের পরিবার, আমাদের শিক্ষা মূলক যে এনভায়রনমেন্ট, আমাদের যে অফিস এনভায়রনমেন্ট। নমস্কার, আমি বিদায় নিচ্ছি এই বলে। ভালো থাকবেন এবং একটুখানি অনুধাবন করার চেষ্টা করবেন বাস্তব দৃষ্টিকোণ।